সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেডলাইন বাংলাদেশে। সামনে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কতটা শান্তিপূর্ণ হবে, কতটা বিশ্বাসযোগ্য হবে, সেই প্রশ্নটি চারদিকে আলোচিত হচ্ছে। দিনরাত চলছে নির্বাচনী প্রচার, প্রতিদ্বন্দ্বী দলগুলো মাঠে নেমেছে, ভোটের লড়াই এখন তুঙ্গে বলা যায়। এর সঙ্গে বাড়ছে প্রতিশ্রুতির পাহাড়, উত্তাপ বাড়ছে কথার, কিন্তু কতটা বাড়ছে মানুষের আস্থা? প্রশাসন কতটা সাহসী, নির্বাচন কমিশন কতটা স্বাধীন, ভোটাররা কতটা নিরাপদ থাকবে, এই বিষয়গুলো এখন প্রধান আলোচনায়। বলা হচ্ছে যে নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটা গণতন্ত্রের পরীক্ষা। আর এইসব প্রশ্ন, চলমান নানা ঘটনা, আশা, সংশয়, কৌতূহলের সংযোগস্থলে আমরা দাঁড়িয়ে শুরু করছি আজকের ডেডলাইন বাংলাদেশ। স্বাগত আপনাদের এই আয়োজনে। সঙ্গে আছি আমি জহিরুল আলম। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, স্বাগত আপনাকে। রয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, স্বাগত আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে প্রথমবারের মতো ভোটার হতে চলেছেন, ভোট দিতে চলেছেন কিছু তরুণ শিক্ষার্থী রয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের প্রশ্ন নেব। সুযোগ পেলে মাঠ পর্যায়ের কিছু কথা আমরা শুনব। কোনো প্রার্থীকে সংযোগ করতে পারলে আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। শুরু করতে চাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনার কাছ থেকে। অনুষ্ঠানের নাম দিয়েছি যে সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই একটা অধীর আগ্রহ, একটা ভালো নির্বাচন হবে, নতুন পরিবর্তন আসবে। 3টি ভোট হয়েছে যেগুলোতে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের পথে, সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় বা বাধা বা চ্যালেঞ্জগুলো যদি কিছু থাকে আপনার দৃষ্টিতে, কি সেগুলো এই মুহূর্তে? ধন্যবাদ জহির, ডাকার জন্য। এই চ্যানেলে আপনার সাথে প্রথম দিন বসছি, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন জানাই নতুন ভূমিকাতে এবং আজকের এই অনুষ্ঠানের জন্য। আপনি অনুষ্ঠানের নাম দিয়েছেন ডেডলাইন বাংলাদেশ, তাই না? ডেডলাইনকে আমি যদি বাংলা করি, এটা হয় মৃত্যুরেখা। মৃত্যুরেখা, আপনি যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছেন, তো সেটা আসলে জীবনরেখা হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি, অর্থাৎ নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্ত গণতান্ত্রিক উত্তরণে আমাদের যে জীবনরেখা, সেই জীবনরেখা হলো একটি সুষ্ঠু নির্বাচন। এখন যে প্রশ্নটি সবার মনের ভিতরে আছে, কিছুদিন আগে পর্যন্ত ছিল, একেবারে চলে গেছে বলতে পারবো না, সেটা হলো নির্বাচন আদৌ হবে কি না, কোনো ধরনের বড় ধরনের ব্যাঘাত এখনও আমাদের জন্য অপেক্ষা করে আছে কি না, সেই প্রশ্নটি সরিয়ে রাখি, আমরা ইতিবাচকভাবে আগাই। এখন যে প্রশ্নটি দাঁড়িয়েছে সেটা হলো যে নির্বাচনটার চরিত্র কী হবে, সুষ্ঠু হবে কি না, এবং এমন কোনো ফলাফল আমরা পাবো কি না যার মাধ্যমে আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না। অর্থাৎ এমন কিছু হবে না যার ফলে এটার ভিতরে বিতর্ক সৃষ্টি হয়, এটার ভিতরে নিষ্পত্তিহীনতার মতো মনে হয়, এবং তার ভিতর দিয়ে জনরায়কে আমরা পরিষ্কারভাবে পেলাম না, যার ফলে সরকার গঠন এবং সংসদ গঠনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হলো। এবং এই উছিলাটাকে ব্যবহার করে চলমান শাসন ব্যবস্থা আরও বেশি দীর্ঘায়িত হয়ে গেল। এই আশঙ্কাটাও এখনও রয়ে গেছে। নির্বাচন হলেও সেই সুষ্ঠু ফলাফল হবে কিনা। এখন যে প্রশ্নটা, আমি সবেমাত্র গত 2-3 মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি, 8টি জেলা শহরে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে, এবং ওনাদের মতো 1,500-এর মতো যুবকের সাথে 15টি বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ করে এসেছি, যুব ওয়ার্কশপ। সেখান থেকে একটা প্রশ্ন আমার কাছে মনের ভিতরে এসেছে, সেটা হলো সুষ্ঠু বলতে কি বুঝেন। মানে, এবং সাম্প্রতিককালে যে সমস্ত নির্বাচন পর্যবেক্ষকরা এসছেন দেশি বিদেশি, তাদের কাছে এই প্রশ্নটা আমি দিয়েছি, এবং ওনারা যখন আমাদের কাছে বুঝতে চেয়েছেন, তারপর উল্টো প্রশ্ন করেছে আপনি কি বোঝেন। তো আমি আজকে ওই প্রশ্ন নিয়ে এসেছি আপনার কাছে। আর বদিউল ভাইয়ের মতো এত বড় অভিজ্ঞ মানুষ নির্বাচন সংক্রান্ত, বা এই কি বলে, পদ্মার এই পারে তো আর কেউ নাই, তো সেহেতু ওনার কাছে আমরা জিজ্ঞাসা করব, সেটা হলো যে কত শতাংশ ভোট পড়লে পরে আমাদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে এটা পার পাবে, কতগুলো বুথ দখল হলে পরে আমরা বলবো যে না, এটা সহনীয় পর্যায়ে আছে, কতগুলো ব্যালট বাইরে খোলা অবস্থায় পাওয়া গেলে
সেগুলো আমরা মনে করব যে এগুলোকে আমরা অবজ্ঞা করতে পারি। পোস্টাল ব্যালটের কোন ধরনের অপব্যবহার, দুর্নীতি ইত্যাদি উন্মোচিত হলে আমরা নির্বাচনের ফলাফলকে আমরা সুরক্ষা দিতে পারবো বলে আমরা মনে করি। কত জায়গায় প্রার্থীরা দুপুর 12টার মধ্যে নিজেদের যদি আপনার নির্বাচন থেকে নিয়ে বাদ দিয়ে দেয় নিজেকে, তখন আমরা কতখানি হবে। এখন এই মুহূর্তে আমার কাছে আজকে সন্ধ্যায় প্রশ্ন হলো, সুষ্ঠু নির্বাচনের মাপকাঠিগুলো কি, এইটার কি ব্যাপারে আমাদের কোনো ধারণা আছে কি না, আমার কাছে এই মুহূর্তে নাই। এবং সেই জন্য খুব দুশ্চিন্তার ভিতরে মাঝে মধ্যে থাকি যে সুষ্ঠু নির্বাচনকে, কারণ আপনাকে যেদিনই নির্বাচন শেষ হবে বিকেলবেলা তো আপনারা প্রশ্ন করবেন যে কোনটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, মাপকাঠি কি হবে। জি, আমি ডক্টর বদিউল মজুমদার আপনার কাছে আসব, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা থেকে নির্বাচনে লড়ছেন, নির্বাচনের মাঠে আছেন, নিশ্চয়ই অনেক ব্যস্ত, তারপরও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই। শুনতে পাচ্ছেন কি আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি যে সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ। আপনি রাজধানী থেকে এই মুহূর্তে আপনার নির্বাচনী এলাকায় রয়েছেন, প্রচারে ব্যস্ত রয়েছেন। সুষ্ঠু নির্বাচনের মাঠের চিত্র আপনি কিভাবে বর্ণনা করবেন, এবং যদি সেখানে কোনো চ্যালেঞ্জ থাকে, সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের পথে চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি দেখছেন, সেটা যদি একটু বলেন আমাদের। জি, ধন্যবাদ। সহ আলোচকদেরকেও ধন্যবাদ। আমি আমার নির্বাচনী এলাকা ভোলা 3 অর্থাৎ লালমোহন এবং তজুমউদ্দিন দুটি থানা নিয়ে গঠিত আসন থেকে কথা বলছি। এই মুহূর্তে আমি লালমোহনে আমার বাড়িতে। কয়েকদিন আগেই এসেছি নির্বাচনী এলাকায়। এখন পর্যন্ত পরিবেশ ভালোই মনে হচ্ছে, এবং আগের যেসব নির্বাচনগুলো, এটি আমার জন্য 10ম নির্বাচন, সুতরাং আগের নির্বাচনগুলোর বিচিত্র অভিজ্ঞতা আমার আছে। প্রথম 6টিতে জিতেছিলাম, পরের 3টিতে নিজের ভোটও দিতে পারি নাই, একটিতে বাড়ির মধ্যে পুলিশের হাতে বন্দী ছিলাম। তো সেসবের তুলনায় শেষের গত 16 বছরের শেখ হাসিনার নির্বাচনের তুলনায় এখন তো মনে হয় বেহেশতে আছি। জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, এবং কয়েকটি রাজনৈতিক দল যদিও অত্যন্ত ক্ষুদ্র, তারা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। মোটামুটি নির্বাচনে একটা ভালো পরিবেশ আমি দেখতে পাচ্ছি। অসুবিধা যেগুলো হতে পারে সামনে, আমার পূর্ব অভিজ্ঞতার থেকে যেগুলা আমি আশঙ্কা করছি, সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দুর্বল। কোনো ধরনের মব ভায়োলেন্স হলে সেটি তারা ঠেকাতে পারবে বলে আমার মনে হয় না, এবং প্রচারণার জন্য যে সকল বিধিনিষেধ নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, সেটি এখন পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় সব প্রার্থীরাই মান্য করে চলছেন, এটি আমি বলতে পারি। চ্যালেঞ্জ যেটি হবে নির্বাচনের দিনে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে পলাতক মাফিয়া সরকার প্রধান বসে বসে নির্বাচন ভণ্ডুল করার জন্য পরিকল্পনা প্রকাশ্যেই ব্যক্ত করেছেন। সেই দিক থেকেও কিছুটা চ্যালেঞ্জ আছে, এবং নির্বাচন ভণ্ডুল করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসী টাইপের কর্মী বাহিনী, এরা এমনিতেই সদা প্রস্তুত থাকে। এখন নির্দেশ অনুসারে পরিকল্পনা এবং ছক নিয়ে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য চেষ্টা করবে। নির্বাচনের দিনটি, তারিখটি যত কাছে আসবে, ততই তাদের সন্ত্রাসের মাত্রা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। তবে আমার ভোলার প্রত্যেকটি আসনে নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ সহ অবস্থান রয়েছে, এবং সব প্রার্থী তাদের নিজের ইচ্ছামতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রশাসন এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছে। তারা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে নির্বাচনে প্রোগ্রামের যে শিডিউল তারা নিয়েছে, সেই শিডিউল সবাই মান্য চলছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতিকে আমি একটি চ্যালেঞ্জ দেখছি, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু নির্বাচনের আগে দেখা যাবে। সেখানে হত্যাকাণ্ড ঘটতে পারে, ককটেলবাজি হতে পারে। জি জি, বলুন। আপনি বিএনপির একজন শীর্ষ নীতি নির্ধারক বা একজন প্রার্থী হিসেবে
গণভোটের পক্ষে কি আপনি নিজের কি কোনো অবস্থা মানে কার্যক্রম চালাচ্ছেন কিনা? আমি অনিচ্ছা সত্ত্বেও গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে বলছি। অনিচ্ছা সত্ত্বেও এই জন্য বলছি, একজন পুরনো দিনের রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি মনে করি এই যে গণভোট নিচ্ছে বর্তমান এই নির্বাচন কমিশনের অধীনে সরকারের প্ররোচনাতে, এর কোনো আইনি ভিত্তি নেই, যদিও এর একটি নীতিগত ভিত্তি আছে। এই গণভোটের সম্পর্কে জনগণ কিছুই জানে না এবং আগামী 1 মাসের মতো সময় আছে, আরো কম। এতে করে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে সচেতন করাও সম্ভব হবে না বলা যেতে পারে। আরেকটি কারণ হলো, প্রেসিডেন্ট জিয়াউল হক একবার পাকিস্তানে একটা গণভোটের আয়োজন করেছিলেন। সেটি এইভাবে দেওয়া হয়েছিল যে আপনারা কি ইসলামের মূলনীতির প্রতি বিশ্বাসী? যদি হ্যাঁ হয় তাহলে আমি আগামী 5 বছরের জন্য প্রেসিডেন্ট। হ্যাঁ না ভোট বা রেফারেন্ডামের ব্যবস্থা হয়েছিল। সেখানে বাংলাদেশটা অতটা খারাপ না হলেও কিছুটা এরকম যে 4টি প্রশ্ন জনগণের উদ্দেশ্যে করা হবে, এই দুটিতে আমি একমত হতে পারি, দুটিতে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমার মত প্রকাশের তো সে স্বাধীনতা নাই। তাছাড়া বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা হ্যাঁ ভোটের একটা পক্ষ নিয়ে নিচ্ছে, হ্যাঁ ভোটের পক্ষে। তবে তাদের অনেক ড্রব্যাক থাকতে পারে, কিন্তু তাদের সদিচ্ছা সম্বন্ধে প্রফেসর ইউনূসের সরকারের সদিচ্ছা সম্পর্কে আমাদের সন্দেহ নাই, কিন্তু তাদের দক্ষতা অনেক কম এবং এই নির্বাচন কর্মকাণ্ড এবং হানা ভোট পরিচালনার ক্ষেত্রে অনেক শর্টকামিং তাদের রয়েছে। তবে আমি মনে করি যে এই জিনিসটা আরো ক্লিয়ার করা উচিত ছিল, যে একটা প্রশ্ন করা উচিত ছিল জনগণের কাছে, 4টা প্রশ্ন করে 4টা জবাব দেওয়ার মতো সচেতনতা। আমি শেষ প্রশ্ন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে জয়ী হন বা পরাজিত হন, আপনার নির্বাচনের ফলাফল যে বর্তমান যে সংস্কৃতি বা নতুন যে রাজনৈতিক চিন্তা চেতনা তৈরি হচ্ছে দেশে, সেখানে নির্বাচনের ফলাফল নিঃশর্তভাবে মেনে নেওয়ার সংস্কৃতি কি আপনি দেখতে পাচ্ছেন, বা আপনার দল কি সেভাবে ফলাফল যাই হোক না কেন গ্রহণ করে নেবে, মেনে নেবে? এটা আমি দেখতে পাচ্ছি না এই কারণে যে বর্তমান সরকার এনসিপির নামে নতুন যে একটা দলকে সৃষ্টি করা হয়েছে বর্তমান সরকার, যেটাকে সাধারণ মানুষ কিংস পার্টি বলে থাকে। এদের কথাবার্তা কিছুটা বিদঘুটে ধরনের। তাদের যতটুকু শক্তি আছে বা না আছে, পরিচিতি থাক বা না থাকে, তারা কথা বলে অনেক বহুমাত্রিক বড় বড় কথা বলে এবং বোঝাই যাচ্ছে যে তারা এখন থেকে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। তারা ধরে নিয়েছে যে নির্বাচনে তারা কোনো আসন পাবে না, সুতরাং এখন থেকেই একটা নতুন করে যে সেই 5ই আগস্টের অভ্যুত্থানের মতো আরেকটি অভ্যুত্থান বিরুদ্ধে এই জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং এর ফলে এই দলটি এবং আমার ধারণা যে জামাত ইসলামী যে তাদের সহযোগী দল, এরা নির্বাচনের ফলাফল মানবে না। ওকে, ধন্যবাদ। নির্বাচন পরবর্তীকালে সহিংসতার সম্ভাবনা দেখা দিয়েছে। ধন্যবাদ জনাব হাফিজউদ্দিন আহমেদ আপনাকে। এই রাতে আপনার বাড়ি থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ডক্টর বদিউল আলম মজুমদার। বেশ কিছু পয়েন্ট আমরা পেয়েছি, হয়তো ভালো হতো যদি প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলের প্রতিনিধির কাছ থেকেও যদি আমরা বক্তব্য পেতাম, কারণ এনসিপি সম্পর্কে বলা হয়েছে, জামাত সম্পর্কে বলা হয়েছে। সুযোগ থাকলে যদি আমরা চেষ্টা করব কাউকে যুক্ত করার জন্য। আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে ডক্টর দেবপ্রিয় বলছিলেন, এখানে বেশ কিছু প্রসঙ্গ আসছে, গণভোট নিয়েও এসছে যে অনিচ্ছা সত্ত্বেও ওনারা এখন হ্যাঁর পক্ষে বলছেন, আইনি কোনো ভিত্তি নেই ইত্যাদি কথা বলা হচ্ছে, এবং সরকার হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়ে ওনারা কিন্তু নৈতিকভাবে ঠিক কাজ করছে না, বিকজ ওনারা তো একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। আপনি যদি সংক্ষেপে বিষয়টা অ্যাড্রেস করেন। কোন বিষয়টা অ্যাড্রেস করব? গণভোট নিয়েই বলেন। ওকে, তো গণভোটটার ভিত্তি কি? গণভোটটার ভিত্তি হলো জুলাই জাতীয় সনদ, যেটা আমাদের 30টা দলের মধ্যে প্রায় অধিকাংশ দলই স্বাক্ষর করেছে। শুধু স্বাক্ষরই করে নাই, তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, লিখিতভাবে অঙ্গীকার করেছে এই জুলাই জাতীয় সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। এছাড়াও তারা অঙ্গীকার করেছে জুলাই জাতীয় সনদ, যেটা সবাই স্বাক্ষর করেছে, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এরপরেও এছাড়াও তারা অঙ্গীকার করেছে যারা এই জুলাই জাতীয় সনদ নিয়ে তারা আদালতে দ্বারস্থ হবে না।
অন্যের অবস্থা অবশ্য দ্বারস্থ হতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে তারা আদালতে শরণাপন্ন হবে না। অর্থাৎ তারা সুস্পষ্টভাবে অঙ্গীকারাবদ্ধ যে জুলাই জাতীয় সনদটাকে বাস্তবায়ন করবে। তো জুলাই জাতীয় সনদে কি আছে? জুলাই জাতীয় সনদে আছে 84টা বিষয় যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। ঐক্যমত্যটা সৃষ্টি হয়েছে যে ঐক্যমত্য কমিশনের সহায়তায়। ঐক্যমত্য কমিশনের যে 6 জন সদস্য ছিল, যার মধ্যে আমি একজন, এবং ঐক্যমত্য কমিশনের আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনার প্রেক্ষিতে 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু দলের দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও এই 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে ওভারওয়েলমিং মেজরিটির সম্মতির ভিত্তিতে, অর্থাৎ অধিকাংশ দলের বড়। না, দিস আর অল নোন ডক্টর মজুমদার, দিস আর অল নোন, এগুলো তো আলোচিত হয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সিদ্ধান্তটি এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বলছেন যে আপনি এটার পক্ষে হ্যাঁ প্রচারণা করছেন, এটা নিয়ে মানে এই দায়িত্বটা কি সরকার নিতে পারে কিনা? এই সরকার সংস্কার কমিশনগুলো গঠন করেছে এবং এই সরকারের ভিত্তিটা হলো গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে যে মোটা দাগে 3টা অগ্রাধিকার চিহ্নিত হয়েছে। গণ অভ্যুত্থানের ভিত্তিতে যে সরকার সৃষ্টি হয়েছে, প্রফেসর ইউনূসের সরকার, এটা হলো নির্বাচন, সংস্কার এবং বিচারটা চলমান, বিচারটা চলছে। ওকে, তার মানে ম্যান্ডেট আছে আপনি বলছেন? ম্যান্ডেট আছে এবং তারা এটা করার জন্যই তারা সরকার গঠন করেছে, একটা অগ্রাধিকার। আর আরেকটা কথা আমাদের সম্মানিত হাফিজ সাহেব যেটা বলেছেন যে 4টা প্রশ্ন, এটা 4টা প্রশ্ন না, এটা একটা প্রশ্ন। এই 84টা বিষয়ের ঐক্যমত্যের বিষয়কে 2টো ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 36টা হলো এমন বিষয় যেগুলো আইন কিংবা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, কিংবা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব। আর বাকি 48টা হলো সংবিধান সংস্কার সংক্রান্ত, এবং এগুলো নিয়েই গণভোট। এবং এই 48টা হলো একটা প্যাকেজ। ওকে, এবং একটা প্যাকেজকে 4টে ভাগ করা হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই। আপনি ফেয়ারলি আপনি এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রশ্ন একটাই, প্রশ্ন 4টা। ডক্টর দেবপ্রিয়, মাঠে অনেকগুলো বাধা বা চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন সুষ্ঠু নির্বাচনের পথে। এই মুহূর্তে যে চিত্রটা দেখছেন, সবাই কিন্তু নির্বাচনের প্রচারে নেমেছে, কিন্তু ইস্যুস বা ধরেন যেই বিষয়গুলো, কথার যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি মাঠের বক্তব্যের মধ্যে, সবগুলো কিছু ট্র্যাডিশনাল অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো আসছে। তাহলে পরিবর্তনটা কি দেখতে পাচ্ছি আমরা? এবং প্রচুর প্রতিশ্রুতি আসছে, মোস্টলি রিলেটেড টু ইকোনমিক বেনিফিট বা উন্নয়ন রিলেটেড। এটাকে আপনি কতটা বাস্তবসম্মত মনে করেন? দেখুন, আমি ঘুরে টুরে যা মনে হয়েছে সেটা হলো আগের চেয়ে মানুষ অনেক বেশি পরিপক্ক হয়েছে, এবং এই মানুষ ভোটারের ভিতরে আমার এই যে তরুণ সম্প্রদায় আছে, তারা একটা উল্লেখযোগ্য অংশ হিসেবে দৃশ্যমান হয়েছে। এটা একটা বড় পরিবর্তন। এবং আরেকটা যেটা বড় পরিবর্তন আমি দেখছি, এই পরিপক্কতার একটা বড় জায়গা হলো যে রাজনীতিবিদরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, তারা কেউই এগুলোকে বিনা প্রশ্নে গ্রহণ করছে না। তারা প্রত্যেকেই বুঝতে চাচ্ছে যে নির্বাচিত হওয়ার পরেও ওনারা কিভাবে এটা করবেন এবং এইখানে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, এখনও আপনি কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি সবাই দিচ্ছে, জাতীয় পরিকল্পনার কথা বলছে, বিভিন্ন দফার কথা বলছে। আমি যখন বিভিন্ন এলাকাতে আলোচনা করেছি, ওনারা বলছেন আমরা জাতীয় পরিকল্পনায় আগ্রহী না, এলাকার এমপি কি বলে আমরা ওনার ইস্তেহার দেখতে চাই। ওনার ইস্তেহারে বুঝতে চাই আমরা স্কুলটার কি হবে, রাস্তাটা কি হবে, সামাজিক সুরক্ষার কার্ডগুলো কিভাবে বিতরণ হবে, পুলিশ কেমন করে আচরণ করবে, ওনার মাস্তানরা আমাদের উপর অত্যাচার করবে কিনা, ওনার অফিস থাকবে কিনা, নাকি উনি গুলশান বনানীতেই থাকবেন, অনেক ধরনের। ওনারা বলছে বছর শেষে উনি আমাদের কাছে জবাবদিহি করবেন কিনা, মানে সরকারের কেন্দ্রীয়ভাবে না, আমাদের কাছে উনি অফিস রেখে বাৎসরিকভাবে হিসাব দিবেন কিনা, ইত্যাদি ইত্যাদি, আয় ব্যয়ের হিসাব দিবেন কিনা, ইত্যাদি বিষয়গুলো। তো আমি যেটা বলছি, আগের চেয়ে অনেক বেশি নাগরিকরা পরিপক্ক হয়েছে এবং যুব সমাজ তার ভিতরে অনেক বেশি দৃশ্যমান হয়েছে। আমি যেটা আপনাকে বলতে যাচ্ছি, শেষ কথা সবাই যেটা বলেছে, আমাদের কথা না শুনলে পরে আগামী দিনে না, তাহলে দেশে থাকতে পারা যাবে না।
দেশে না থাকার একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, এইটা সবাই বারবার মনে করিয়ে দিয়েছে। এই প্রথম ভোটার তরুণ প্রজন্মের কিছু প্রতিনিধি আমাদের এখানে রয়েছেন, কিছু প্রশ্ন যদি থাকে, কেউ কি কোনো প্রশ্ন করবে? আমার কোশ্চেনটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ শফিক। আমার কোশ্চেনটা হচ্ছে শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার স্যারের কাছে। উনি যেহেতু সংস্কার কমিশনের একজন সদস্য, তো বিএনপির যিনি নেতা, উনি একটু আগে বলে গেলেন যে পুলিশের যে ব্যাপারটা, তাহলে আমাদের একটা সংস্কারের বিষয় ছিল পুলিশ সংস্কারের যে বিষয়টা। তাহলে আমরা পুলিশকে ঠিক কতটুকু সংস্কার করতে পেরেছেন আপনারা, যে ওরা আসলেও কি নির্দলীয় থাকতে পারবে কিনা, বা সরকার পরিবর্তন হলে আবার সরকারপন্থী হয়ে যাবে কিনা, এই ব্যাখ্যাটা যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন, কারণ আমরা আবার আগের অবস্থায় ফিরতে চাই না আচ্ছা, কোনোভাবেই। আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নেই আমরা। থ্যাংক ইউ স্যার। জি, আর কেউ প্রশ্ন? ওকে ওকে, তাহলে আমরা জি সংক্ষেপে একটু আচ্ছা, প্রশ্নের উত্তর নেই। প্রথমত যে আমাদের দায়িত্বটা কি ছিল এটা বুঝতে হবে। আমরা, তিনিও একটা সংস্কার কমিশনের প্রধান ছিলেন, আমিও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এবং ঐক্যমত্য কমিশনের সদস্য ছিল। আমাদের দায়িত্বটা হলো, প্রথম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে আমাদের দায়িত্ব ছিল কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করা, যে মানুষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতে আমরা সার্ভেও করেছি। এইসবের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থাকে কুলুষমুক্ত করার লক্ষ্যে, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে কি কি পরিবর্তন হওয়া দরকার সেগুলো সুপারিশ করা। আমাদের দায়িত্বটা কিন্তু বাস্তবায়ন নয়। বাস্তবায়ন হলো সরকারের, নির্বাচন কমিশনের, অন্যান্য কর্তৃপক্ষের। আর পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব ছিল যে 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করেছে, যার প্রধানদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন ঘুরতে হয়েছে, সেই প্রস্তাবগুলোর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য সৃষ্টি করা। এখন বাস্তবায়িত হবে কি না হবে তা নির্ভর করবে এই যে জুলাই সিম্পল আনসার আর কি, বাস্তবায়নের দায়িত্ব আপনাদের নয়। যে এইগুলো বাস্তবায়িত হবে কি না হবে, এই যে গণভোট হবে, 48টা বিষয় বললাম, এগুলোর ব্যাপারে যদি জয়যুক্ত হয় তাহলে সংস্কারের পক্ষে মানুষ মতামত দিয়েছে বলে মনে করা হবে। এবং এগুলো আমাদের যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা প্রথম 180 দিনে, 180 কর্মদিবসে এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে তারা বাধ্য হবেন। ডক্টর জহির, আমি একটু মানে বদিউল ভাই তো আমার গুরুজন মানুষ, আমি ওনার সাথে আন্দোলন সংগ্রাম করে বড় হয়েছি, সেহেতু ওনার সাথে দ্বিমত করাটা একটু বেয়াদবির অংশ হবে, তো আমি একটু বেয়াদবি করি। তো দেখুন, উনি যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার কিন্তু মাত্র 6টা বিষয়ের এলাকার উপরে। ওই 6টার বাইরে আরও অনেক কিছু ছিল। তার ভিতরে পুলিশও ছিল, তার ভিতরে মানবাধিকারের বিষয় ছিল, তার ভিতরে আপনার বিচার ব্যবস্থার কথা ছিল, অর্থনৈতিক অন্যান্য সংস্কারের বিষয় বিভিন্ন জায়গায় আমরা বলেছি, বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে। আমি কোনো কমিশনের প্রধান ছিলাম না, আমি শ্বেতপত্র কমিটির প্রধান ছিলাম। ওইটা অর্থনৈতিক পরিস্থিতিকে মূল্যায়ন করার জন্য করা হয়েছিল। আর যেটা বিষয় সেটা হলো, এই সরকারে যেহেতু বারবার বলছে কোনো সংস্কারের জন্য কোনো আইনেরও পরিবর্তন করার দরকার করে নাই, শুধু অধ্যাদেশ দিয়ে, কার্যাদেশ দিয়ে, নিয়মতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে করা সম্ভব হয়েছিল। দেখুন, আমি একটা উদাহরণ বলি। মানবাধিকার কমিশন নাই, মানবাধিকার কমিশন কেন হলো না? আজকে যদি মানবাধিকার কমিশন এখানে থাকতো, এবং আইনটাই সেদিন মাত্র হয়েছে, এখন সরকার এটার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে লণ্ঠন দিয়ে, টর্চ লাইট দিয়ে, তো হ্যাঁ আচ্ছা, লণ্ঠন বলেছিলাম এই জন্য, পরে টর্চ লাইটে আসলাম। তো সেহেতু এখন কেন দেখেন, একটা ওই যে তথ্য অধিকার আইন, ওই তো উনি এটা নিয়ে কাজ করেন, তথ্য অধিকার আইন কেন পরিষ্কার করা হলো না? দেখেন, নির্বাচনের প্রাক্কালে যদি আমার তথ্য অধিকার আইনটা খুবই সুস্পষ্টভাবে থাকতো, তাহলে আজকে আপনাদের অনেক প্রশ্ন এইখানে না এসে ওখানে করতে পারতেন। সেহেতু অনেক কিছু কিন্তু করার ছিল। বিষয়টা হলো, শুধুমাত্র আগামী সরকার করবে এই বলে না, এই ভরসাতে আমরা কিন্তু কাজ করিনি, আমি অন্তত করিনি। আমি মনে করেছি এই সরকারই অনেক কিছু করে যেতে পারবে এই সময়কালের ভিতরে। প্রশ্নটা দাঁড়িয়েছে যে এই সরকার এখন যে অবস্থায় এসে নির্বাচনটা করছে, এটাকে কি বলে বাংলা ভাষায়, দম ফুরিয়ে গেছে। এই সরকারের দম ফুরিয়ে গেছে, এবং সকলেই আমলা থেকে সবাই বুঝতে পারছে ওনারা কদিন পর চলে যাবেন। সেহেতু ওনাদের কথারও এখন সেই অর্থে যে গুরুত্বটা থাকে আমলাদের কাছে, সেটাও নাই। নাগরিকদের কাছে যে সমস্যাটা হয়েছে, ওনাদের যে নৈতিক শক্তিটা ছিল,
আজ থেকে 1-1.5 বছর আগে বললে পরে আমরা যে মান্য করতাম, এখন সেই নৈতিক শক্তি নাই। কারণ ওই যে 3টি বিষয় উনি বলেছেন, এবং এটা ঠিক, নির্বাচন, বিচার, সংস্কার। আর আমি চারপাশে ঘুরে এসে যে চতুর্থ বিষয়টি এটার সাথে পেরেছি, সেটা হলো নিরাপত্তা। মানুষ নিরাপত্তায় অভাবে এখন খুবই দুর্বিষহ পরিস্থিতিতে আছেন। ওই যে আমাদের হাফিজ সাহেব বললেন, মবকে মোকাবেলা করার মতো পুলিশের অবস্থান নাই, ওইটা যদি ওনারা বলেন তাহলে আপনি চিন্তা করে দেখেন সাধারণ নাগরিকের কোন জায়গায় কি পরিস্থিতি আছে। এবং আইনের শাসন পাওয়ার ক্ষেত্রে যে দুর্বল অবস্থা গেছে, বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে এই জায়গাটাতে সমস্যা হয়ে গেছে। অর্থাৎ শুধু ক্ষমতার প্রদর্শনের ক্ষেত্রে ওনারা অপারগ হলেন তা না, ওনাদের নৈতিক অবস্থানটা সবচেয়ে দুর্বলতম অবস্থায় নিয়ে ওনারা নির্বাচনে যাচ্ছেন। এইটা নির্বাচনের প্রাক শর্ত হিসেবে একটি বড় দুর্বলতা। একটা নৈতিক শক্তির সরকার এই মুহূর্তে আমি পেলাম না। আমরা ভোটের মাঠের কিছু চিত্র জানবার জন্য, এলাকার মানুষের কিছু কথা শুনবার জন্য দুটো জায়গায় যুক্ত হতে চাই। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আবু জাফর সালেহ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। পর্যায়ক্রমে আমি প্রথমে বরগুনা, আবু জাফর সালেহ, দুজনই আছেন সঙ্গে, ঠিক আছে। বরগুনা থেকে শুরু করি। জনাব আবু জাফর সালেহ, কি অবস্থা, ভোটের মাঠের চিত্র কেমন, মানুষ কি বলছে, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে? একটু আগে আমরা এখানে আলাপ করছিলাম যে জাতীয়ভাবে অনেক ইশতেহার দেওয়া হয়, অনেক কথা বলা হয়, অনেক উচ্চাভিলাষী পরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ আসলে তাদের প্রার্থীদের কাছে কি চায়, কি বলছে তারা? বরগুনা থেকে। জি, হ্যাঁ, আসলে নির্বাচন প্রচারণার শুরু থেকেই প্রার্থীরা কিন্তু তারা নিজেদের মতো করে তারা কিন্তু নানান আসলে তারা আশ্বাস দিচ্ছেন ভোটারদেরকে। তারা এমনভাবেই বলছেন যে তারা যে ধরনের উন্নয়ন লাগে সার্বিক উন্নয়নই তারা আসলে করবেন। আসলে এগুলো নির্বাচনের আগের কথাই, এবং ভোটারদের কাছে যে তারা আসলে প্রতিজ্ঞা করছেন যে তারা যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো সমাধান করবেন। কিন্তু আসলে বরগুনার কথা যদি বলি, বরগুনা একটি সাগর নদী বেষ্টিত একটি জেলা। তো এখানে কিন্তু শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য এবং বিশেষ করে বেড়িবাঁধগুলো এবং বিশাল একটি জনসংখ্যা রয়েছে যেখানে জেলে পেশায় জড়িত, এবং সম্ভাবনার জায়গাটি রয়েছে পর্যটন ক্ষেত্রে। তো আসলে এই জায়গাগুলোতে আসলে যারাই আসলে নির্বাচিত হন বা নির্বাচনের পরে, নির্বাচনের আগে যে কথাগুলো থাকে আসলে সেই কথাগুলো তারা অনেকটাই রাখেন না, এমনটাই আসলে যারা সাধারণ ভোটাররা আসলে তাদের বলেছেন। এবং তো আমি এখানে আমাদের এখানে উপস্থিত আছেন বরগুনা জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি। আমি তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে পর্যটন নিয়ে কি সম্ভাবনা বা কি করণীয় আছে যারা নির্বাচিত হবে তাদের, যদি একটু বলেন। দেখুন, বরগুনাতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে, কারণ 4টি খরস্রোতা নদী বঙ্গোপসাগরে মিশেছে। এই যেখানে মিশেছে সেই যে বিস্তীর্ণ জলমোহনা, সেখানে অসংখ্য ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন রয়েছে। এর বাইরেও একদিকে সুন্দরবন, আরেকদিকে কুয়াকাটা, মাঝখানে সীমাহীন বঙ্গোপসাগর, অপার সম্ভাবনা রয়েছে। এবং এখানে নদী বেষ্টিত হওয়ার কারণে কিন্তু সম্ভাবনাটা অন্যান্য ইন্ডাস্ট্রির কোনো সম্ভাবনা নাই, একমাত্র পর্যটন। আবু জাফর সালেহ, ধন্যবাদ আপনাকে। আমরা পর্যটন নিয়ে আরেকদিন বিস্তারিত আলাপ করব। কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ, আপনি যদি বলেন, মানুষের কথা তো বলবেনই, প্রার্থীদের মধ্যে সম্পর্ক কেমন, তারা মাঠে একে অন্যের সঙ্গে কিভাবে একে অন্যকে মোকাবেলা করছেন, এই প্রসঙ্গটি যদি একটু তুলে ধরেন। পরিবেশ কেমন নির্বাচনের সোফার? জি, অ্যাকচুয়ালি কুড়িগ্রামকে কিন্তু নানাভাবেই উপস্থাপন করা হয়। এটা একেবারে বাংলাদেশের উত্তর সীমান্তের জেলা, একই সাথে বলা হয় নদ নদীর জেলা, সেই সাথে বলা হয় চরাঞ্চলের জেলা, এবং একসময় মঙ্গার জেলার নামেও কিন্তু এই জেলার পরিচিতি ছিল, যদিও এখন মঙ্গাটা সেভাবে বলে না, কিন্তু মানুষের যে একেবারে কাজের যে মঙ্গা সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তো প্রথমে যদি বলি যে আসলে ভোটের যে চিত্র সেটি এখন পর্যন্ত খুবই শান্ত এবং সুষ্ঠু। এখন পর্যন্ত আসলে কুড়িগ্রামে তেমন বড় কোনো ঘটনা ঘটেনি, মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি, এবং প্রার্থীরা কিন্তু মাঠে মাঠে ছুটছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো যেহেতু এই জেলায় আসলে সংকটের কিন্তু শেষ নেই, সবচেয়ে বড় সংকট কর্মক্ষেত্র, এবং তারপরের যে একটি সংকট রয়েছে সেটি রয়েছে নদী ভাঙ্গন। এখনকার মানুষরা, এখনকার ভোটাররা কিন্তু এবারে এই যে দাবিগুলোই কিন্তু তুলছেন প্রার্থীদের কাছ থেকে। তো আমি আসলে আছি একেবারে চর এলাকায়, এটি কচাকাটা এলাকা, কুড়িগ্রাম 1 আসনের। আমি একটু এখানকার ভোটারদের সঙ্গেও একটু কথা বলতে
চাই যে তারা যেহেতু চর এলাকার মানুষ, এই যে আপনারা সামনে যে ভোট দেবেন আপনারা ভাবছেন আসলে এবারে কোন কাজগুলোকে আপনারা গুরুত্ব দিতে চান, বিশেষ করে চরাঞ্চলের মানুষ যারা আছেন? আসলে বিশেষ করে আমাদের এই কুড়িগ্রাম চরাঞ্চল বলতে আমাদের টোটাল কুড়িগ্রাম জেলায় আমাদের সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো বেকারত্ব এবং কর্মহীন। আমাদের এই এলাকার মানুষের কোনো কর্ম নাই, বেকারত্ব। দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হলো আমাদের যোগাযোগের ব্যবস্থা খুব নাজেহাল, তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। আর তৃতীয়ত যে সমস্যাটা হচ্ছে সেটা হলো নদী ভাঙন। এই নদী ভাঙনের কারণে আজকে আমাদের যারা চর অঞ্চলে আমরা বসবাস করি, দেখা যায় নদী ভাঙতে ভাঙতে আমাদের বাসস্থান কমে যাচ্ছে। আমাদের বাসস্থান অভাবে আমরা অনেক সময় মানুষের জমি ভাড়া করে নিয়ে আমাদের থাকতে হয়। ধন্যবাদ। তৃতীয়ত, ধন্যবাদ গোলাম মোহাম্মদ সিরাজ। আরও বিস্তারিত আলাপ করতে পারলে ভালো হতো। আর ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি উত্তর দিবেন একটু আগে, বিরতির আগে মানে আপনি জবাব দিতে চেয়েছিলেন ডক্টর দেবপ্রিয়, কিন্তু আমি কুইকলি একটু জিজ্ঞাসা করতে চাই ডক্টর দেবপ্রিয়, এখানে স্থানীয়ভাবে এই যে কর্মসংস্থান বা নদী ভাঙন, এই যে স্থানীয় সমস্যাগুলো, এগুলো স্পেসিফিক এগুলোর উপরে ফোকাস না করে কিন্তু জেনারেলি আমি দেখি যে নির্বাচনের মাঠে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যেমন উত্তরবঙ্গের কথা বললেন, যেমন জামাতের আমির থেকে বলা হয়েছে বা জামাতের পরিকল্পনা থেকে বলা হচ্ছে তারা তিস্তার পানি সমস্যার সমাধান করে দিবেন, তারা উন্নয়নের কার্ড দিচ্ছেন। আবার বিএনপি থেকে দেখেন ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, নানা ধরনের, কিন্তু এগুলো কতটা রিয়েলিস্টিক মানে প্রমিস? হ্যাঁ, সেটা হলো যে দেশ পরিচালনা করার জন্য একটা সাধারণ নীতি কাঠামো সবসময় দরকার করবে, সেহেতু শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু যেটা এই সমস্ত ক্ষেত্রে দরকার করবে, আপনার এতদিনের অভিজ্ঞতাতে আমরা জানি আসলেই আমার জুতো পরলে পরে জুতার ব্যথাটা কোথায় লাগে, সেহেতু একেবারেই শূন্য থেকে শুরু করার কিছু নাই। যেমন আমরা জানি যে আপনার এই মুহূর্তে শিক্ষার ক্ষেত্রে যদি আপনি ছাত্রদের পুষ্টির কথা চিন্তা করেন, না ঝরে পড়ার কথা চিন্তা করেন, বাল্য বিবাহের কথা চিন্তা করেন, আমরা জানি যে দুপুরবেলা যদি আমরা স্কুলে বাচ্চাদের একবেলা খাওয়া দিতে পারি তাহলে এটা বহুবিধ উপকার আমরা এটার ভিতরে পেতে পারি। এই রকম প্রোগ্রাম ওনারা ভিতরে যাবে কিনা আমরা জানি যে 60% মতো বেশি হলো আমার পকেট থেকে খরচ হয় স্বাস্থ্যসেবার জন্য। তাহলে কি আমি স্বাস্থ্যসেবার জন্য কোনো ওই যে স্বাস্থ্য কার্ডের কথা হচ্ছে সেখানে 4-5 লক্ষ টাকার খরচটা সরকারের পক্ষ থেকে বহন করা হবে কিনা? তা তো নয়, তারা তো বলছে যে পুরো স্বাস্থ্যসেবা ফ্রি করে দিবে 60 থেকে শিশু এবং 60 ওইটা তো মুখের কথা। সেইটা তো আমি সেদিন আমাকে আহ্বান জানিয়েছিল যে আমাদের অনুষ্ঠানে আমি গেছিলাম, ওনাদের পলিসি সামিট করেছে, খুব ভালো করেছে। এবং সেখানে আমার একটাই প্রশ্ন ছিল, এই সবগুলো করতে হলে আপনার কত টাকা লাগবে, সেই টাকার আপনি মূল্যায়ন করেছেন কিনা? কারণ এই মুহূর্তে আমার উন্নয়ন কর্মসূচির জন্য ধার করে করতে হয় ব্যাংকের থেকে নয় বিদেশ থেকে এনে, সেহেতু এগুলি বাস্তবসম্মত হওয়ার ব্যাপার আছে। কিন্তু অন্য আরেকটা কথা আপনাকে বলি, এই কথাগুলো শুনতে শুনতে আমি যেই নাগরিক সংলাপ করে এসেছি তার ভিতর দিয়ে আমরা খুব পরিষ্কার হয়েছি, বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট হলেও এর বিভিন্ন অঞ্চলের সমস্যা বহুবিধ এবং ভিন্নতর। আপনার ভিন্নভাবে আপনাকে বিবেচনা করতে হবে। এবং আমরা 3টি বড় বড় এলাকার কথা বলেছি, একটা হলো উত্তরবঙ্গ, একটা হলো উপকূলীয় অঞ্চল, আরেকটা হলো পার্বত্য চট্টগ্রামের অঞ্চল। এই 3টি জায়গায় ভিন্ন ভিন্ন, কারুর নদী ভাঙনের, কারুর আপনি মঙ্গার কথা বলছেন, কেউ বলছে সুপেয় পানির অভাবের কথা, কেউ মনে করে যে অনেক ধরনের সম্ভাবনা আছে ওই যে আপনার পর্যটন। আবার সব জায়গাতেই আবার একই রকমভাবে ইজি বাইক হয়ে সেইখানে এক ধরনের রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে পরিবেশ বিপর্যয় অনেক ধরনের, সেই তো অনেক স্থানীয়ভাবে হয়েছে। আমি আপনাকে নতুন যেটা আমি বলতে চাচ্ছি অন্য আগের যে কোনো তথাকথিত নির্বাচন বা প্রকৃত নির্বাচনের ভিতরে, সেটা হলো আগের চেয়ে অনেক বেশি স্থানীয় সমস্যার ব্যাপারে নাগরিকরা অনেক বেশি সচেতন, অনেক বেশি সচেতন। জবাবদিহিতার ক্ষেত্রে আগামী দিনে এটা শক্তি হিসেবে কাজ করবে। ডক্টর বদিউল আলম মজুমদার, আগে প্রশ্নের সূত্র ধরে বলছি যে ইন্টারিম গভর্নমেন্টের আপনি পার্ট নন, সেটা আপনি ক্লিয়ার করেছেন, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সামর্থ্য নিয়ে, ইভেন ইসি সামর্থ্য নিয়ে সুষ্ঠু নির্বাচনে পরিচালনার ক্ষেত্রে এটাকে কনফার্ম করা বা এটাকে কনক্লুড করার ক্ষেত্রে সামর্থ্য নিয়ে একটু সন্দেহ বা মানে কিছুটা সংশয় ব্যক্ত করা হয় বিভিন্নভাবে, এটা কতটা ভিত্তি আছে বলুন? আমারও সংশয় আছে, আমারও অসন্তুষ্টি আছে। ইনফ্যাক্ট দেবপ্রিয় যে কথা বলছেন যে আমার সাথে দ্বিমত করবেন, কিন্তু তার সাথে আমার কোনো দ্বিমত নেই, কারণ উনিও সরকারের অংশ ছিলেন না, আমিও সরকারের অংশ ছিলাম না। বস্তুত আমি যে কাজটা করেছি সংস্কার কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছি। তো আমরা যে এই প্রস্তাবগুলো করেছি, যে সুপারিশগুলো করেছি, যে এইসব বিষয়ে ঐক্যবদ্ধ সৃষ্টি হয়েছে,
ঐক্যবদ্ধ সৃষ্টির একটা অংশ এই আমাদের গণভোটের মাধ্যমে যদি পাস হয় সেগুলো বাস্তবায়িত হবে। আর অন্যগুলো সরকার, আমাদের ক্ষেত্রে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, নির্বাচনী সংস্কারগুলো নির্বাচন কমিশন এবং সরকার এগুলো বাস্তবায়ন করতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত এর অনেকগুলোই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়িত হয়নি। এবং কারণটা কি এপারে বোধহয় তাদেরকে জিজ্ঞেস করতে হবে। তবে আমি মনে করি যে তারা যদি কমিশন একটা কমিশন করেছেন, আপনি জিজ্ঞেস করেছেন বা করছেন? হ্যাঁ, তারা অনেকগুলো বলেছে এগুলো প্রয়োজন নেই, এগুলো আমরা করব, এবং এগুলোর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। যেমন আমি এই যে এখন ঋণ খেলাপির কথা বলা হচ্ছে, এই যে বিরাট অভিযোগ উঠেছে এবং অনেক ঋণ খেলাপিকে নির্বাচন কমিশন পার করে দিয়েছে বলেও সেরকম অভিযোগ উঠেছে। যেমন একজন ঋণ খেলাপির ব্যাপারে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে বৈধ করে দিলাম, টাকাটা কিন্তু ফেরত দেবেন। তো এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না, এটা বস্তুত এটা ন্যাক্কারজনক, এটা তো নির্বাচন কমিশনের অপারগতা। এবং এটা কম্প্রোমাইজ তারা তো বিভিন্ন ক্ষেত্রে তো এইগুলোর ব্যাপারে আমাদের ব্যাপক অসন্তুষ্টি আছে। আমি একটা 10 সেকেন্ডের প্রশ্ন করি বদিউল ভাইকে। বদিউল ভাই, আপনি বললেন যে ওনারা মনে করেছেন এটা করবেন না বা এটা করতে দরকার নাই বলেছেন, ওনারা কারা? এটা কি সরকার, উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা, নাকি ইলেকশন কমিশনার, না ওই চিফ ইলেকশন কমিশনার বা অন্যরা? মানে আমি বুঝতে চাইছি এটা কি সরকারের আকাঙ্ক্ষার কারণে হলো না, নাকি ইলেকশন কমিশনের এটাকে গুরুত্ব দিল দেখে হলো না? আমাদের নির্বাচনী সংস্কারগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের প্রাথমিক দায়িত্ব, তারাই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তারাই আইনে কিভাবে অন্তর্ভুক্ত হবে। যদিও আমরা এগুলো একবারে আইনের খসড়া করে দিয়েছি, কিন্তু টাইম কনস্ট্রেন্ট একটা বড় ব্যাপার। না, টাইম কনস্ট্রেন্ট না, তারা অনেকগুলো এই সংস্কারই তারা করতে পারত, কিন্তু তারা করে নাই। মেবি আই ডোন্ট নো, কিন্তু যেগুলো নির্বাচনকে প্রভাবিত করবে, যেমন ঋণ খেলাপির ব্যাপারে। তারপরে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, তো এই জন্য রাজনৈতিক দলের গণতন্ত্র দরকার, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা দরকার। কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের আমাদের সুস্পষ্ট প্রস্তাব ছিল, সুস্পষ্ট এই যে সুপারিশ ছিল, কিন্তু নির্বাচন কমিশন এগুলো ভ্রুক্ষেপ করে নাই, সরকারও দিক মনোযোগ। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি বলছিলেন যে অনেক ব্যর্থতা নিয়ে, এবং ডক্টর দেবপ্রিয় বলছিলেন যে সর্বাপেক্ষা নিম্নতম নৈতিক অবস্থান নিয়ে এই সরকার নির্বাচনে যাচ্ছে, নির্বাচন করতে যাচ্ছে। ওকে, আমরা এটা ব্যাপারে একটা কনক্লুডিং রিমার্ক পেলাম, কিন্তু আপনার পোস্ট ইলেকশন যারা সরকারে আসবে তাদের নৈতিক অবস্থান, তাদের শক্তি, তাদের সামর্থ্য নিয়েও একটু ফোরকাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাবো। যে জহির প্লিজ, একটা আমি বলি আপনাকে, সেটা হলো জহির, যে বিটুইন ইলেকশন অ্যান্ড দ্য নিউ গভর্নমেন্ট আরেকটা সময় আছে, সেটা হলো আপনার দ্য টুয়াইলাইট জোন, যখন সরকার দায়িত্ব ছাড়বে, নতুন সরকারকে দিবে। এই সময়টুকু সুষ্ঠুভাবে হবে কি না, এবং সংবিধান এবং প্রচলিত আইনের প্রক্রিয়ার ভিতরে হবে কি না, এই নিশ্চয়তা কোত্থেকে পাবো? আমি যে আপনাকে প্রশ্ন তুলেছি যে নৈতিক অবস্থান যদি একটা সরকারের নিম্নতম অবস্থায় থাকে, তাহলে এই প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে তার সক্ষমতা সবচেয়ে কম থাকবে। ডক্টর মজুমদার, এইটা ভেরি ক্রিটিক্যাল একটা পয়েন্ট ডক্টর দেবপ্রিয় তুলেছেন, সেটা হচ্ছে যে হাজার হাজার বা শত শত সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, জুলাই চার্টারে সাইন করেছে, কেউ হয়তো করে নাই, সবাই হাত পক্ষে ক্যাম্পেইন করছে, গণভোট হবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হচ্ছে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। এইটা আমাদের দেশে এই জায়গার মধ্যে এত সংস্কারের বদলে এই জিনিসটা কিভাবে এনশিওর করা যেত? এখন এই পিসফুল ট্রান্সফার, এটা নিয়ে যে এখনো আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একটা বড় বাধা, পর্বত প্রমাণ বাধা হলো আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবনতি, চরম অবক্ষয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতির চরম অবনতি। যে আমাদের এখন যে গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে সহনশীলতা, গণতন্ত্র মানে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, গণতন্ত্র মানে সকলকে সুযোগ দেওয়া। এখন আমরা যেটা আমি মাঠে ঘাটে এই যে গত কয়েক সপ্তাহ থেকে আমি ঘুরে বেড়িয়েছি, আমরা দেখছি আমরা যে সুজনের পক্ষ থেকে আমরা ভোটারদের মুখোমুখি করি, আমরা প্রার্থীদেরকে এনে ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করি। আমরা অনেক প্রার্থীকে বলতে শুনেছি, তারা আমাদেরকে বলে তারা অমুক দলের সাথে বসবে না,
অমুক দলের সাথে এক মঞ্চে উঠবে না, এবং কিংবা অমুক প্রার্থীর সাথে তারা একই অনুষ্ঠানে থাকবে না। তো এটা তো যে এটা একটা কঠিন বাস্তবতা। না, এটা তো গণতান্ত্রিক সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। সংস্কৃতি মানে কিন্তু আপনারা তো অনেক সাজেশন দিয়েছেন, রেকমেন্ডেশন দিয়েছেন, এবং এইটা ভেবে যে বাংলাদেশ আগামীকালকে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে একটা সুন্দর, উন্নত, সহনশীল, দারুণ একটা সমাজ মানে তৈরি হয়ে যাবে। আপনি দুটো জিনিসের সাথে গুলিয়ে ফেলছেন। একটা হলো সংস্কার প্রস্তাব, তার মাধ্যমে কতগুলো কাঠামোগত, কতগুলো প্রাতিষ্ঠানিক, কতগুলো আইনি সংস্কার হবে, পরিবর্তন হবে। কিন্তু মানসিকতা, দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়েছে, আমরা 54 সালে তো সেই নির্বাচন কমিশনও ছিল না, আইনি কাঠামো ছিল না, কিন্তু তখন সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু কেউ প্রশ্নও তোলে নাই তখন, সেই সেনাবাহিনীও কিন্তু মাঠে ছিল না। আর আজকে এটা কল্পনা করা যায়? তো আমাদের এই যে আমরা আশা করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে যে জনগণের মনোজগতে, আমাদের রাজনীতিবিদদের মনোজগতে বিরাট পরিবর্তন হবে। যে যেমন 1/11 পরে আমরা শুনেছি যে আমাদের রাজনীতিবিদরা যখন জেলে ছিলেন তারা একত্রে সময় কাটিয়েছেন, তখন তারা অঙ্গীকার করেছেন যে বেরিয়ে যখন আসবেন তখন তাদের মধ্যে যে বিরোধ, যে সংঘাত, এগুলো তার ঊর্ধ্বে উঠবে। কিন্তু যে এই আমরা এখন রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমরা তা সত্ত্বেও যে মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন আনতে পারিনি। আপনাদের প্রশ্ন নিব, তার আগে এটার জন্য কোনো সালসাও নাই যে আমরা খাওয়াই দিলেই তাদের দৃষ্টিভঙ্গি। নির্বাচনের মাঠে শীর্ষ নেতারা কথা বলছেন, অনেক ধরনের কথা বলছেন, ছোট একটা ক্লিপ আমরা দেখতে চাই। অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট। কিছু জিনিস করতে চাইছি, কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। অনেক প্রতিশ্রুতি, সবার অনেক প্রতিশ্রুতি আছে। কি প্রশ্ন নিব কিছু? জি স্যার, আমার নাম বাইজিৎ, আমার হোম টাউন হচ্ছে কুমিল্লা। আমার কোশ্চেনটা হলো দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের কাছে। স্যার, আপনারা যে গণভোটের যে 4টা কোশ্চেনের কথা আমরা বলছি বারবার, এখন আমরা জানি যে আমাদের বাংলাদেশের একটা বড় অংশ আছে যারা ইলিটারেট, যারা আসলে মানে পড়াশোনার প্রতি আসলে ওভাবে আসলে নিরক্ষর বলা যেতে পারে। এখন আমরা কি তাদেরকে গণভোট থেকে বাদ দিয়ে দিয়েছি, বা তাদের কথা কি আমরা কি চিন্তা করেছি, বা তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাবো, বা তাদের যে চিন্তা ভাবনা সেটাকে আমরা কিভাবে আসলে রিফ্লেক্ট হবে? আরো কিছু। আর আরেকটা কোশ্চেন হলো আমার বদি আলম মজুমদার স্যারের কাছে। স্যার, আসলে আমরা এই যে 1.5 বছর বা আমরা যে জুলাই আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকের একটা ম্যান্ডেট ছিল আমরা সংস্কার করব। আমরা অলরেডি 1.5 বছর একটা সময় দিয়েছি। এই ইন্টারিম কি কাজ করেছে যে যার কারণে আমরা আসলে এটা মনে রাখবো যে না, এই সরকার এই কাজটা আমাকে করে দিয়ে গেছে, বা এই জায়গায় তারা সংস্কারটা নিয়ে এসেছে বড় পরিসর? জি, আমি রিয়াদ মজুমদার। আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে বদি আলম স্যারের কাছে, যে আপনি একটু আগে বললেন যে আমি সংস্কার করতে গিয়ে অনেক কিছু জিনিস বাস্তবায়িত করতে পারিনি। আমি পারি নাই, সরকার পারেনি। আসলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে গণভোটটা কতটুকু যুক্তিযুক্ত, আর গণভোটটা আপনারা যে এজেন্ডা নিয়ে করতে যাচ্ছেন সেটা যদি হ্যাঁ ভোটে জয়ী হয়, তো এটা যখন সংবিধানে যুক্ত করা হবে, পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার সেটা কতটুকু মেনে চলবে, আমাদের কি আবার রাস্তায় নামতে হবে কিনা, তো সেটা একটু বলবেন স্যার। ক্লিয়ার। আর কেউ? হ্যাঁ প্লিজ। আমি শারমিন সুলতানা। আমার প্রশ্নটা হলো বদিউল আলম স্যারের কাছে। আমার প্রশ্ন যেটা হচ্ছে, সংস্কার বনাম নির্বাচন যদি আমি বলি, তাহলে এভাবে বলতে হয় আগে কি সংস্কার তারপরে নির্বাচন, নাকি আগে নির্বাচন করে তারপর নির্বাচনের মাধ্যমে আমরা সেই সংস্কারটাকে দেখতে পারবো? ধন্যবাদ। এই যে গণভোট যে নতুন আসছে, এটা দেশের জন্য কতটা কার্যকর হবে? পরবর্তী সরকার যদি এটা পরিবর্তন করে দেয়, এটা কতটুকু কার্যকর হবে আসলে? আর কেউ? হ্যাঁ বলো। স্যার, আমি সাজিদ। আমাদের দেশের যে সরকার প্রিভিয়াসলি ছিল, তাদের যে একটা ডাউনফল হয়েছে, সেটার মূল রিজন ছিল মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ইনঅ্যাক্টিভ থাকা। তো সোশ্যাল মিডিয়াতে যে আমাদের ইউথ সমাজের যে অ্যাক্টিভিটি, এইটাকে নতুন যারা আসতেছে তারা পুঁজি করে তারা হয়তো অনেক কিছু করতেছে, যেমন আপনারা বললেন কার্ড বা বিভিন্ন অবাঞ্ছিত জিনিসপত্র করতেছে। তো আমি আসলে জানতে চাই যে আমাদের
যেই সরকারই আসুক না কেন, তো আমাদের ফিউচারটা কি, বাংলাদেশের আসলে ফিউচারটা কোথায়, বাংলাদেশটা কোথায় তাদের বুঝতে পেরেছি। thinking এ? জি, আমার নাম হচ্ছে সংক্ষেপে শুধু প্রশ্ন। একটাই সিম্পল কোয়েশ্চেন, যে স্যার বলেছিলেন যে অনুষ্ঠানের নামটা ডেডলাইন কেন। এখন আমার একটাই কোয়েশ্চেন, যে ডেডলাইনের অপোজিট যেটা লাইফলাইন, সুষ্ঠু নির্বাচনই কি লাইফলাইন হবে, নাকি এটার জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য লাইফলাইন হওয়া কি আমাদের জন্য যথেষ্ট কিনা? আর কেউ? আমার নাম নেহাল। আর বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচনের পরে এই মূল্যটা মানে আমাদের অর্থনীতির দিকটা কোন দিকে যাবে, আমি স্যারের কাছে এটা জানতে চাই। এখানে একটা প্রশ্ন করতে চাই। আমি ইমতিয়াজ মাহি। আমার কোশ্চেন হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে? ধন্যবাদ। অনেক প্রশ্ন। আর লাস্ট কোশ্চেন। এই প্রশ্নটা আমি দেবব্রত স্যারের কাছে করতে যাচ্ছি। নির্বাচন যেখানে এখনো হয়ইনি, নির্বাচন নিয়ে এখনো অস্থিতিশীল একটা পরিবেশ হয়ে যাচ্ছে, সেখানে সরকারি কর্মচারীদের বেতন নবম পে স্কেল নিয়ে একটা কথা হচ্ছে। আপনি স্যার সেখানে খুবই অন্তর্ভুক্ত একদম ওতপ্রোতভাবে। তো আমরা কিছুক্ষণ আগেই বিরতিতে কথা বলছিলাম চালের দ্রব্যমূল্য কিভাবে নির্ধারণ করা হয়। আমি সেটাই বলবো, যদি একজন সরকারি কর্মচারীর বেতন বাড়ানো হয়, যে প্রস্তাব আপনারা উত্থাপন করেছেন, একজন সরকারি কর্মচারীর বেতন বাড়ার আগেই বাজারে মুদ্রাস্ফীতি দেখা যায়। তো আমি বলবো, আমরা সবাই এখানে বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করি, প্রত্যেকেরই পেছনে তার বাবার কিছু উপার্জন অবশ্যই যায় সেটা। তো আমাদের বেসরকারি যে বাবারা আছেন, বেসরকারি আমরা যারা বের হব পড়াশোনা করে, আমাদের যেখানে বেতন শুরু হবে মাত্র 20,000 টাকা দিয়ে, সেখানে আপনি কিভাবে বেতনটাকে নির্ধারণ করছেন? এটা আমাদের বেসরকারি স্টুডেন্টদের জন্য বা বেসরকারি একজন তরুণ প্রজন্মের জন্য কতখানি যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? খুব ভালো প্রশ্ন। শুধু আপনারা আর আপনিটা বাদ দিয়ে দিয়ে, কারণ আমরা করি না। আচ্ছা, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি, যদি সামারাইজ করা যায়। আপনি বলছেন যে অনেক ব্যর্থতা নিয়ে, আপনি বলছেন সর্বাপেক্ষা নিম্নতম নৈতিক অবস্থান নিয়ে এই সরকার নির্বাচনে যাচ্ছে এবং অনেক কনসার্ন আছে গণভোট নিয়ে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে, সব কিছু মিলিয়ে এবং পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার নিয়ে একটু কনক্লুডিংলি যদি আপনি বলেন। না, আমি খুব দ্রুত বলে যাই। গণভোট নিয়ে এই প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন আরও বেশি উঠবে এই জায়গাটাতে। আমি বলি, এটার আইনি ভিত্তি নিয়ে তো আছেই সামনের দিনের, এটার একটা সাংখ্যিক ভিত্তি নিয়েও আছে। ধরুন আপনি যদি 40% মানুষ ভোট দেয়, আর তার থেকে যদি অর্ধেক 51% বলে যে আমি হ্যাঁ বললাম, তাহলে আপনি 40%-এর অর্ধেক হলো 20%, 22%। তাহলে আপনি 22%-এর ভোটের সংখ্যায় আপনি বলবেন গণভোট পাস হয়ে গেছে। বুঝতে পেরেছেন কীরকম সমস্যা আছে আগামী দিনে? ওখানে পরিসংখ্যানগত সমস্যা আছে, শুধু পদ্ধতিগত সমস্যার বিষয় এটার ভিতরে নাই। আর আরেকটা বিষয় ছিল মূল্যস্ফীতি ইত্যাদির বিষয়, আগামী দিনে কিভাবে হবে। এইটা বর্তমানে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার যে পদক্ষেপগুলো প্রাথমিকভাবে নিয়েছিল, সেগুলো কার্যকর হয়েছিল। অর্থাৎ সংকোচনমূলক পদ্ধতি, অর্থাৎ আপনি ঋণের দাম বাড়িয়ে দিয়েছিলেন, সুদের হার সরকারের পক্ষ থেকে কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এইটা পরবর্তীতে আর কাজ করে নাই গত 3-4 মাস যাবৎ। কারণ কি? কারণ সরকারই ঋণ নেওয়া শুরু করেছে। সরকারের যেহেতু আয় কম, সেহেতু সরকার ঋণ নিয়েছে এবং একই রকমভাবে একটি বিনিয়োগ না হওয়াতে কাজকর্ম হয় না, সেহেতু এইটা এখন আর কাজ করছে না। আমরা এটা দেখতে পাচ্ছি। অর্থাৎ মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রবৃত্তিতে যাওয়ার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটা আটকে গেছে। নির্বাচনের ভিতর দিয়ে একটা যদি নীতিগত অবস্থানের ক্ষেত্রে আস্থা ফিরিয়ে নিয়ে আসা যায়, তখন হয়তো আরেকটা প্রক্রিয়ার কথা আমরা বলতে পারবো। বেতন বৃদ্ধির কথা বলি। আজকে বিকালবেলা একজন জিজ্ঞেস করেছে যে পে স্কেল যে বাড়াচ্ছে, বাদবাকি কি হবে? আমি যে ওরা তো কোনো স্কেলেই নেই। যদি তো ওদের কোনো স্কেল নাই, সেহেতু ওদের বেতন নিয়ে কি চিন্তা করবেন? আমি আপনাদেরকে আরও পরিষ্কারভাবে বলছি, বর্তমান সরকারের কোনো নৈতিক অবস্থান নেই যাওয়ার এই শেষ সময়ে আরেকটি পে স্কেল দিয়ে যাওয়ার। এই পে স্কেল তৈরি করতে হবে নতুন নবনির্বাচিত সরকারের মাধ্যমে এবং অংশীজনের অংশগ্রহণ মাধ্যমে, যেখানে শুধুমাত্র মূলত আপনার আপনার অবসরপ্রাপ্ত আমলাদের দিয়ে হবে না। পারপাসটা কি? এই মুহূর্তে লোকে তো এখন সন্দেহ করবে যে প্রশাসনকে কোনো পক্ষ বিপক্ষে রাখার ক্ষেত্রে ওনারা অনুপ্রাণিত করছে কিনা, সেহেতু এটা তো ভুল বোঝারও আশঙ্কার ভিতরে রয়ে গেছে। তো আমি 3টা বললাম, আর কিছু ছিল? রিমার্কেবল, মানে যে সরকার এই সময়ের মধ্যে রিমার্কেবল কি কাজ করেছে?
রিমার্কেবল এইটা যেটা করেছে সেটা হলো আপনার মতো অনুষ্ঠানে এদের কথা বলার সুযোগ করে দিয়েছে। এই কথা বলার সুযোগটার জন্যই আমরা বিগত সরকারকে পতন ঘটিয়েছি। ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। একটা বিষয় এসছে যে যে আমাদের যে নির্বাচন হচ্ছে, আমাদের মাননীয় সংসদ সদস্যরা যারা নির্বাচিত হবেন তাদের কাছ থেকে স্থানীয়ভাবে স্থানীয় উন্নয়নে তারা কি করবে এরকম ইশতেহারের একটা দাবি উঠেছে, যে দাবি বলেছে। এটা এই সংসদ সদস্যদের কাজ কিন্তু স্থানীয় উন্নয়ন নয়। স্থানীয় উন্নয়নের দায়িত্ব হলো স্থানীয় সরকারের। আমাদের দুর্ভাগ্যবশত আমাদের সরকার কেন্দ্রীভূত হয়ে গিয়েছে এবং যার ফলে সব কিছুই ওই আমাদের সংসদ সদস্যরাই সব কিছু করে। স্থানীয় সরকার ব্যবস্থাটা অত্যন্ত দুর্বল অবস্থানে। তো আমাদের যেটা দরকার, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার এবং আমাদের এমপি সাহেবরা নির্বাচিত হন যে তারা যে উপরিকাঠামোর যে সকল নীতি নির্ধারণ সেই সকল ব্যাপারে এবং যে জাতীয় ইস্যুতে তাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা কিন্তু স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, আমাদের আদালতের রায় আছে, আমাদের হাইকোর্টের রায় আছে, আমাদের এমপি মন্ত্রী এদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক, সংবিধান পরিপন্থী। তো আমাদের এই বিষয়টা সুস্পষ্ট হওয়া দরকার। এবং আমরা এই যে গণভোট নিয়ে কথা হয়েছে, গণভোট নিয়ে হ্যাঁ অনেক রকম ওই যে অপপ্রচার আছে এবং অনেক রকম অস্পষ্টতা আছে। ভোট নিয়েও কি বলেন? গণভোট তো আছে, ভোট নিয়েও বলেন। ভোট নিয়েও যেই কথাটা যেই প্রার্থীদেরকে ভোট দেওয়া হচ্ছে সেই প্রার্থীদের সম্পর্কে কি আমরা জানি? সাধারণ মানুষ যারা তোমরা বলছো যে লেখাপড়া জানে না, তারা কি এই সাধারণ প্রার্থীদের সম্পর্কে জানে? তারা প্রার্থীদেরকে ভোট দেয় বহুলাংশে দুর্ভাগ্যবশত যে মার্কার ভিত্তিতে, অমুক মার্কা অমুক দলের, অমুক মার্কা অমুক দলের। ঠিক তেমনিভাবে এই যে গণভোটের ব্যাপার মূলত সংস্কারের পক্ষে কি বিপক্ষে। আর সংস্কারের পক্ষে যারা তারা হাঁ ভোট দেবে, সংস্কারের বিপক্ষে যারা তারা না ভোট দেবে। এই যে 48টা যে প্যাকেজ এই সম্পর্কে জানার কোনো মানে ওই যে দূরও হবে, অসম্ভব আমি বলবো সাধারণ মানুষের পক্ষে। তো এই তরুণদের জন্য ভবিষ্যৎ এই নির্বাচন, এই সংস্কার, এই নতুন বাংলাদেশের যে প্রমিসগুলো আছে তাদের জন্য কি বার্তা? না, আমার জন্য একটাই বার্তা ওনাদের কাছে, যদি অনুমতি দেন, সেটা হলো দেখুন আমাদের সকলের সময় লেগেছে 17 বছর অপেক্ষা করতে যে একটা জুলাই অগস্ট আনার জন্য, বুঝেছেন? আগামীতে আবার 17 বছর আমরা অপেক্ষা করতে রাজি না। এবং সেহেতু নির্বাচনের পরের থেকেই 17 দিনের মাথাতে আপনাদের জবাবদিহিতা, স্বচ্ছতার যে দাবিগুলো আছে এগুলো নিয়ে সোচ্চার থাকতে হবে। আপনার সংস্কারের সাথে বহুদিন যুক্ত থেকে আমি এইটুকু বুঝেছি, সংস্কারকে নকশা করা সহজ, বাস্তবায়ন অনেক জটিল। এবং বাস্তবায়ন করতে হলে যে অংশীজনরা এটা দ্বারা উপকৃত হবে তারা যদি কণ্ঠস্বর নিয়ে সংগঠিতভাবে কথা না বলে, শুধু রাজনীতিবিদরা এটাকে করে দিবে না, আমলারা এটা করে দিবে না। সেহেতু আগামী দিনে সোচ্চার জাগ্রত নাগরিক সমাজ, তরুণ সমাজকে আমি আবারও বলবো 17 বছর অপেক্ষা করবেন না, 17 দিনের মাথায় রাস্তায় আসবেন দাবিগুলোকে পরিষ্কার করার জন্য। আমরা 71 আমাদের বহুলাংশে ব্যাহত হয়ে গিয়েছে। যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। আমাদের 90-এর যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়িত হয়নি, ব্যাহত হয়ে গিয়েছে। তো এবারকার যে আকাঙ্ক্ষা নিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেটাও ব্যাহত হওয়ার অবস্থা। এবং এর জন্য এটা যদি ভবিষ্যতে না ঘটে, এটা নিশ্চিত করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে, সংগঠিত হতে হবে। আমাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দি প্রাইস অফ লিবার্টি ইজ ইটার্নাল ভিজিলেন্স। তো আমরা যদি আমি দেবপ্রিয়ার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা সকলেই যদি আমাদের অবস্থান থেকে আমরা যদি সোচ্চার থাকি এবং আমরা যদি প্রতিবাদী হই এবং আমরা যদি পরিবর্তনের জন্য আমরা চাপ সৃষ্টি করি, তাহলেই পরিবর্তন হবে। তা নাহলে আবারও ব্যাহত হয়ে যাবে, আবারও রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে, আবারও আমরা মাঠে নামতে হবে, প্রতিবাদ জারি রাখতে হবে। আপনাদের সন্তানরা এখানে বসে একই প্রশ্ন করবে কয়দিন পরে। ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার, ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ধন্যবাদ আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ইমিডিয়েট চ্যালেঞ্জ, সামনের চ্যালেঞ্জ হচ্ছে একটা সুষ্ঠু ভোট করা, শান্তিপূর্ণ ভোট করা এবং ইনক্লুসিভ ভোট করা। সবাই যাতে
উৎসব মুখর পরিবেশে ভোট করতে পারে এবং ভোটের মাধ্যমে একটি শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়। সবারই এই প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশা কতটা বাস্তবায়ন হবে সেদিকেই সবাই নজর থাকবে। আমরা যারা আছি এই আলোচনার মধ্যে আমরা চ্যালেঞ্জগুলো তুলে ধরবার চেষ্টা করেছি, এবং কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা একই, একটি নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আজকের ডেডলাইন বাংলাদেশ শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী শুক্রবার ঠিক এই সময়।